আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা। প্রথমেই সংবাদ শিরোনাম। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি। শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের পাহাড়তলী বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা। ওসমান হাদির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়, দেশের বাইরে চিকিৎসার সিদ্ধান্ত স্বজনদের। ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গুমের পর 11 জনকে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 ডিসেম্বর। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশের 6 সেনা নিহত, আহত 8, প্রধান উপদেষ্টার শোক। এবং ভারতের কলকাতায় মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের তুলকালাম কাণ্ড, স্টেডিয়ামে ভাঙচুর, লুট, ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা, আয়োজক গ্রেফতার। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিনে বিজয়ের মাত্র দুদিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে। বিজয় উৎসবের আগে এদিনে শ্রদ্ধা, বেদনা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এদিন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার শুরুতেই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। প্রথমে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিগলে বাজানো হয় করুণ সুর।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শামসুল আলম, বিটিভি নিউজ। বিজয়ের মাস ডিসেম্বরের ১৪তম দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। পরাজয় নিশ্চিত জেনে ৭১-এর আজকের দিনে দেশের বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে বাসা থেকে একে একে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। খালিদা হাসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৪ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এদিন পাকিস্তানি হানাদার বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে একে একে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে। এরপর দুপুরেই সেন্ট্রাল রোডের বাসা থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক নাট্যকার মুনির চৌধুরীকে। একই দিন সন্ধ্যায় কায়েত টুরির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে। এদিন একে একে আরও অনেক বুদ্ধিজীবীকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। পরাজয় মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই সময় যৌথ বাহিনী, মিত্রবাহিনী সহ যৌথ বাহিনী তারা গোটা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর অবরুদ্ধ করে ফেলে এবং পাকিস্তানি বাহিনী তখন একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে তারা বাধ্য হয়। পরাজয়ের দ্বার প্রান্তে এসে তারা বাংলাদেশের কে বুদ্ধিভিত্তিকভাবে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার নীল নকশার অংশ হিসাবে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার একটা পরিকল্পনা তারা প্রণয়ন করে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানত আমাদের যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যে প্রতিনিধিত্বকারী যে সমস্ত অধ্যাপকরা ছিলেন তাদের অনেককেই ১৪ তারিখে নির্মমভাবে হত্যা করা হয় এবং রায়ের বাজারের বধ্যভূমিতে সেখানে আমাদের যাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রাক্কালে, বিজয়ের প্রাক্কালে আমাদের এই ঘটনাটি আমাদের জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এদিন দেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চলে মুক্তিবাহিনীর। বীরত্বগাথা সব অপারেশন চালিয়ে অনেক প্রাণের বিনিময়ে রাজধানী ঢাকার দিকে এগুতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। নকশিগুর একটা বিওপি ছিল, বর্ডার আউটপোস্ট, পাকিস্তান অনেক কঠিন ছিল। ময়মনসিংহে আমরা সেটার উপরে অপারেশন করতে যাই। যখন কোনো শক্ত কোনো ঘাঁটির উপরে যখন অপারেশন করা হয়, নিয়মটা হচ্ছে তখন পিছন থেকে গোলান দেবেন, আগে বমিং করে। সেই আর্টিলারি সাপোর্টটা আমাদের সময় মতো আসেনি, সেই জন্য ওই অপারেশনটা আমাদের সফল হয়নি। আমরা পিছু উঠতে বাধ্য। সেই অপারেশনে আমাদের টোটাল ক্যাজুয়ালিটি প্রায় ৭০ জন। আমাদের নিয়ম হচ্ছে কোনো লাশ বা কোনো আহত ব্যক্তিকে ফেলে রাখা যাবে না, প্রাণের বিনিময়ে হলে রেখে পারবো না। কমান্ডিং অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আমিনুল হক, বীর উত্তম, অসম সাহসী একটা লোক। আমাকে মুদাসসির, দেখো তো আর কেউ বাঁচি। আমাদের সামনে ধান ক্ষেত ছিল এবং ৭০ পোস্টে আমরা যেখানে আসছিলাম, পিছনে আসছিলাম, সেখান থেকে প্রায় ধরেন ৭00-৮00 গজ দূরে ছিল। তো আমি খুঁজে দেখি অনেক দূর পরে ৭০ পোস্টের কাছাকাছি একটা হাত এরকম উঠছে, বারবার উঠছে নামছে। তখন আমি বললাম, স্যার ঠিক আছে, অনেক দূর, আমি যাবো স্যার, ওনাকে বডি নিয়ে আসার জন্য। এই কমান্ডিং অফিসার বললে যে তোমরা কেউ যাবে না, আমি যাবো। আপনি তো কমান্ডিং অফিসার, ১০০০ সন্ধিকে আপনি যে কমান্ডিং অফিসার, আপনি কিছু হলে কি হবে? বলে কিচ্ছু হবে না, ইনশাল্লাহ, হলে হবে, তোমরা তো আসো, আমি একা যাবো, তোমরা পার দেবে। উনি ধানকে ভিতর থেকে ক্রলিং করে গেলেন, হাতে করে নিয়ে ব্যাকরোল করে নিয়ে আসে, সেভ করে নিয়ে আসলেন। এইটা হচ্ছে যুদ্ধ, এইটা হচ্ছে ফেলো ফিলিং। এই জন্য সৈনিকরা প্রাণ দিতে রাজি হয় যে আমার লাশটা বা আহত অবস্থায় থাকলে কেউ আমাকে ফেলে যাবে না, আমাকে নিয়ে যাবে। এভাবেই বাংলার মুক্তি সংগ্রামে এক একটা মহাকাব্য রচনা করে বিজয়ের পথ নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধারা। খালিদা হোসেন, বিটিভি নিউজ। সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার মধ্য দিয়ে জাতি আজ স্মরণ করল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। ইমরানুজ্জামানের প্রতিবেদন। প্রতি বছরের মতো জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার
তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে এবং আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ৭১, ২৪ এবং ৪৭-এর আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে তাদের এই আত্মত্যাগ এ জাতিকে ঐক্যবদ্ধ করেছে অন্যায়ের বিরুদ্ধে লড়তে এবং সাহস জুগিয়েছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ ১৯৭১ সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের জন্য যারা চূড়ান্ত আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, এদেশের স্বাধীনতা এবং ঐতিহ্যকে তুলে ধরতে, তাদের সবার প্রতি আমাদের সম্মান, কৃতজ্ঞতা। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখানে আসছি মূলত অন্তরের ভালোবাসা থেকে, টান থেকে। জাতির সূর্য সন্তানদের যেভাবে হত্যা করা হয়েছে এটা আসলে অন্তরে নাড়া দেয়। আমরা সকালবেলায় উঠেই সিদ্ধান্ত নিয়েছি এখানে আসবো, ওনাদের উদ্দেশ্যে কিছু দোয়া কালাম পড়বো। যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, আমাদের শহীদ বুদ্ধিজীবী যারা, ওনাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং জাতির সূর্য সন্তানেরা যেন যুগ যুগ আমাদের মধ্যেই বেঁচে থাকে, সেটাই আমাদের কাছে প্রত্যাশা। আজকে পাকিস্তানিরা এই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাই আমরা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে সকাল থেকে বধ্যভূমিতে ভিড় জমান সর্বস্তরে বিপুল সংখ্যক মানুষ। বিস্তারিত রাজীব রেজা প্রতিবেদন। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে সকাল থেকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে আসতে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ নানা শ্রেণী পেশার মানুষ ও সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, ইতিহাস কেউ নষ্ট করতে পারে না। যে বা যারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নষ্ট করার চেষ্টা করবে তাদের আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিহাস অতীতে ঘটে যাওয়া ঘটনা, সেটাকে না পিছনে গিয়ে কেউ নষ্ট করতে পারে, না আগামীতে কেউ সেটার অপব্যাখ্যা দিয়ে নষ্ট করতে পারে। এটা কখনো সম্ভব হয় না। ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে। অন্য জায়গায় যে সমস্ত স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সব সংস্কার করা হচ্ছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরাত চৌধুরী, সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ডাকসুর ভিপি সাদিক কায়ুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ কংগ্রেস, উদীচী শিল্পী গোষ্ঠী, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির সূর্য সন্তানদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করতে আসা অনেকেই বলেন, ১৯৭১ সালে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা জাতির মেধাবীদের হত্যার মাধ্যমে এদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল।
আজকের এই দিনে আমরা দেখেছি গত 2 দিনে বাংলাদেশে কি ঘটেছে। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 71-এ যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি, ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা, ফ্যাসিবাদ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার বিভিন্ন স্লোগান দেন শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন সংগঠনের সদস্যরা। রাজীব রেজা, বিটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে নগরের পাহাড়তলীতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। জাতির সূর্য সন্তানদের ফুলের শ্রদ্ধা জানায় বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পেলে স্বাধীনতার বিজয় সফল হবে। এজন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বিজয় আমরা সেদিন অর্জিত করতে পারব, যেদিন মানুষ তাদের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারগুলো তারা ফিরে পাবে। এই লক্ষ্যে আমরা মনে করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ইতিহাসের মোদ্দা কথায় 2001 সালের পর থেকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন এখনো পর্যন্ত মানুষ দেখেনি। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, যে জন্য আমার এই শহীদরা, এই বুদ্ধিজীবীরা সেদিন প্রাণ দিয়েছিল একটি লাল সবুজের পতাকার জন্য। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই গণতন্ত্রকে সেদিন তাদেরকে আবার সমুন্নত করতে হবে এই ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার রক্ষার মাধ্যমে। 14 ডিসেম্বরের আজকের যে মর্মকথা সেটি হবে যে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারেনি, কখনো বৃথা যায়নি। 1971-ও যেভাবে যায়নি, 1990-তে যেভাবে যায়নি, গত 16 বছরে যেভাবে যায়নি, 2024 সালের জুলাই আগস্টে যায়নি। ইনশাআল্লাহ আমরা মনে করি এই শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে আবার একটি গণতন্ত্র সূচিত হবে, মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ইনশাআল্লাহ তারা ফিরে পাবে। গুলিতে গুরুতর আহত ঢাকা 8 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রক্তনালীর মাঝে আটকে আছে গুলির অংশ। তার শারীরিক অবস্থাও অপরিবর্তিত। স্বজনেরা ওসমান হাদিকে দেশের বাইরে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। আর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড থেকে পাওয়া তথ্যে ডাক্তার আব্দুল আহাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তিনি আরও বলেন, ওসমান হাদির মাথায় গুলির ছোট অংশ ব্রেনে রয়ে গেছে। অনেকগুলো রক্তনালীর মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল আছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, সিটি স্ক্যানের রিপোর্টও অপরিবর্তিত রয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তার ব্রেনের কন্ডিশন অপরিবর্তিত। অক্সিজেন স্বল্পতা বেড়েছে, ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, তবে কিডনি ফাংশন কাজ করছে। অন্য অর্গানগুলো লাইফ সাপোর্টে রয়েছে। দুপুর 1টায় ব্রিফ করে এসব তথ্য জানান ডাক্তার আব্দুল আহাদ, নিউরো সার্জিক্যাল, ঢাকা মেডিকেল। আর যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং
তার যে ব্রেইনে ইনজুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতি যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য 6 ব্যাগ ব্লাড এবং 5 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে, সেটার ইফেক্টে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে, কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনই ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়েই হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন কাপুরুষিত এবং চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে। বিকৃত তথ্যের মাধ্যমে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে মন্তব্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। নির্বাচনে যেন কোনো উৎকণ্ঠার পরিবেশ কেউ সৃষ্টি করতে না পারে অন্তত তথ্যের মাধ্যমে, সেটাও আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। আমাদের এবারের নির্বাচনটা তো কিন্তু কেবলমাত্র আপনার নেতা নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। কাজে সেই গণভোটের বার্তাগুলো আমরা কেমনভাবে মানুষের কাছে পৌঁছে দেব, ভোটারদেরকে আমরা কেমন করে সাহায্য করব তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে, এটা একটা অনেক বড় কাজ এবং একসাথে করলে সহজ কাজ, একসাথে না করলে কঠিন কাজ। কাজে এই কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আওয়ামী লীগের ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলে টিএফআই সেলে গুমের পর ১১ জনকে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ২১ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ শুনানি শেষে এই দিন ধার্য করেন। আজ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা শুনানি করেন। এর আগে ৩ ডিসেম্বর শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এদিকে একই ট্রাইব্যুনালে জেআইসিতে গুমের পর ২৬ জনকে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৮ ডিসেম্বর। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৯ ডিসেম্বর সেনা কর্মকর্তাদের আইনজীবীরা এই মামলায় শুনানি করেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার শুনানি হবারও কথা রয়েছে। এই ৩টি মামলায় অভিযুক্ত গ্রেফতার থাকা ১৫ কর্মকর্তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২১ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ আজ মামলার তদন্ত কর্মকর্তা জানি আলমের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা জানি আলমকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় গ্রেফতার থাকা ১৮ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। সুদানের কর্দোফানে জাতিসংঘের স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সীমা শারমিনের প্রতিবেদন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, শনিবার সুদানের কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি লজিস্টিক্স ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। তারা সবাই আবেইয়ের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ইউনিসফাতে কর্মরত ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষী লজিস্টিক্স ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও জানান তিনি। দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের উপর হামলা কোনোভাবেই ন্যায্য নয়, এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য গুতেরেসের। সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF-কে দায়ী করেছে। দেশটির সেনাবাহিনী ও RSF-এর মধ্যে গত 2 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। তবে এ বিষয়ে RSF-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায়, এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। এদিকে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা জানান, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় বাংলাদেশি ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হবার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার। বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সীমা শারমিন, BTV নিউজ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত 10 ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে সিডনি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পর বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এই সময় ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরেই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। প্রায় 50টির মতো গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যদিকে পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়েছে। পুলিশ বন্ডি সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। স্থানীয়দের ওই এলাকায় এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেট IS-এর হামলায় যুক্তরাষ্ট্রের 2 জন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। হামলায় সেনাবাহিনীর 3 জন সদস্য আহত হয়েছেন। এ সময় হামলায় অংশ নেওয়া IS সদস্যকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানিয়েছে, সিরিয়ার পালমিরায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।
পেন্টাগনের আরেক কর্মকর্তা বলেন, এমন একটি এলাকায় এ হামলা হয়েছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে সম্ভবত আইএস এই হামলা চালিয়েছে। সম্প্রতি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত একটি আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়া। এই বৈশ্বিক জোটের লক্ষ্য আইএসের অবশিষ্ট অংশগুলোকে নির্মূল করা এবং মধ্যপ্রাচ্যে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ঠেকানো। আবারও দেশের খবর। চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় দেশীয় উদ্যোক্তাদের কারুশিল্প পণ্য, বাংলার ঐতিহ্যবাহী খাবার ও মুক্তিযুদ্ধের বই স্থান পেয়েছে। আতিকুর রহমানের রিপোর্ট। মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে 14 থেকে 16 ডিসেম্বর এই 3 দিন ব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে সিআরবি শিরিষতলায়। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত উদ্যোক্তারা বিভিন্ন দেশীয় কারুশিল্প, ঐতিহ্যবাহী খাবার, মুক্তিযুদ্ধের বই ও সুভিনিয়রের পসরা সাজিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা মেলাপড় দেখার জন্য বিজয়ের মাসে। এখানে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের, শহর অঞ্চলের নারীদের হাতে তৈরি জিনিস যেরকম রয়েছে সেই ধরনের খাওয়ার দাওয়ার জিনিস এসেছে। আমরা আমাদের হাতে তৈরি পণ্য, ব্লক, বাটিক, আমাদের এই যে কুশির কাটার পণ্য, তারপরে পুঁতির শোপিস পণ্য, এগুলো নিয়ে আমরা আমাদের এখানে স্টোরটা দিচ্ছি আর কি। কিছুটা কাস্টমার আমরা পাচ্ছি, তো সামনেও ইনশাল্লাহ বাকি 2টা দিনও ইনশাল্লাহ আমরা ভালো কাস্টমার পাবো আশা করতেছি আর কি। এই মেলা থেকে আমাদের প্রত্যাশা প্রথমত আমাদের নারীদের তৈরি এই পণ্যগুলো সবার কাছে প্রদর্শন করা, দ্বিতীয়ত এই বার্তাটা সবাইকে পৌঁছে দেওয়ার সুযোগ পেলে নারীরাও অনেক কিছু করতে পারে। 3 দিন ব্যাপী এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, দেশাত্মবোধক গান, নৃত্য এবং মুক্তিযুদ্ধের উপর নাটক মঞ্চস্থ হবে। বিজয় মেলায় দর্শনার্থীরা বিভিন্ন দেশীয় পণ্য দেখে বেশ উচ্ছ্বসিত। নারী উদ্যোক্তাদেরকে সামনে অগ্রসর হওয়ার জন্য এই মেলাটার আয়োজন। তো এখানে বেশিরভাগ নারী উদ্যোক্তাদের দোকান থেকে ভালো লাগলো। এই দোকানের মধ্যে নারী উদ্যোক্তাদের যেটা সামনে চলে আসছে, এটা একটা আমার সমাজে বিরাট ভূমিকা রাখবে এবং অন্যান্য নারীরাও দেখবে যে আসলে কীভাবে আমাদের সামনে চলে আসতে হয়। তো উদ্যোক্তা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপের এটা প্রাথমিক ধারণা এই মেলার সামনে এটা কি অনুভব করতে পারতেছি। মেলা উদ্বোধনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, এই ধরনের আয়োজন দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি। এবারের বিজয় দিবসটা অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা প্রত্যয়ের সময়। বিজয় দিবস হচ্ছে আমাদের গোটা জাতির সম্মানের এবং মর্যাদার একটা প্রতীক। আমরা এটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালন করছি। বিজয়ের চেতনাকে ধারণ করে শুরু হওয়া এই উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এই আয়োজন শুধু 2 দিনের নয়, এটি যেন বিজয়ের মাসে আমাদের সম্মিলিত জাতীয়তাবোধ ও ঐতিহ্যের এক প্রতিচ্ছবি। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। নার্সিং পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ পেশায় আসছে মেধাবী ছাত্রছাত্রীরাও। তবে নার্সিং শিক্ষায় রয়েছে নানা ধরনের প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা। এর জন্য দরকার যুগোপযোগী পরিকল্পনা। স্থানীয়ভাবে চট্টগ্রামবাসীদের মধ্যে নার্সিং শিক্ষার গুরুত্ব কম। জনবল সংকটে রোগীদের সেবা কার্যক্রমে ব্যত্যয় ঘটছে। তাই নার্সিং শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইসমাইল। দেশে বিদেশে নার্সদের প্রচুর চাহিদা। কর্মসংস্থানের যেমন সুযোগ আছে, আর্থিকভাবেও আয় রোজগারের সুযোগ অনেক বেশি। এই জন্য প্রয়োজন মানসম্পন্ন নার্স। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে নার্সিং পেশাকে গুরুত্ব না দেওয়ায় স্থানীয়ভাবে নার্সের সংখ্যাও কম। চিটংয়ের মেয়েদেরকে আপনার নার্সিং পড়ান না কেন, ছেলেদেরকে নার্সিং পড়ান না কেন? আপনার জন্য কেন দিনাজপুর থেকে নার্স এসে কক্সবাজারে চাকরি করবে, টেকনাফে কাজ করবে, চট্টগ্রামে কাজ করবে? কত বছর থাকবে সেখানে? আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে কেন আপনারা নার্সিং পড়াতে চান না? সবাই তো খালি ইউনিভার্সিটি, জেনারেল লাইনে পড়াচ্ছে, এইসব লাইনে দিচ্ছেন না। এখানে তো দিলেই চাকরি। কেয়ার গিভার, লাখ লাখ কেয়ার গিভার জাপান, ইউকে নিয়ে যাবে। কেয়ার গিভার আপনারা বানাচ্ছেন নাকি? সবাই খালি চাকরি খোঁজে। কিসের চাকরি খোঁজে? এইটাই তো ভোকেশনাল ট্রেনিং। এই কাজটা শেখান, বাইরে পাঠান। কতদিন আর হাতের মধ্যে শাড়ি নাস্তা বানিয়ে রাখেন? কাজে আপনারা নার্স পাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা নিজেদের মেয়েদেরকে, নিজেদের ছেলেদেরকে নার্স না বানান। এখানে নার্স চট্টগ্রামে প্রোডাকশন নাই। চট্টগ্রামে আপনারা হতাশ হয়ে যাবেন
এই যে অ্যাডমিশন টেস্ট হবে, এখানে আমরা যে পরিমাণে স্টুডেন্ট আমরা প্রার্থী হওয়ার কথা পদপ্রার্থী মানে নার্সিং আসার জন্য, সেই পরিমাণে এখানে আসে না। তো এখানে না আসার কারণটা হচ্ছে যে আমাদের যে সামাজিক যে মূল্যবোধ, আমাদের যে সামাজিক মূল্যায়ন, চট্টগ্রামের মানুষ সেটাকে সামাজিক মূল্যায়নটা পাচ্ছে না। নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলছেন দেশে বিদেশে নার্সের চাহিদা অনেক বেশি। এই জন্য নার্সিং পেশা সম্পর্কে নেতিবাচক ধারণাগুলো দূর করতে হবে, তাহলে নার্সিং সম্পর্কে সেবা গ্রহীতা ও নার্সরা আরও সচেতন হবে। নার্সিং প্রফেশনটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ সহ মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ডেবল প্রফেশন, আর এটা হচ্ছে নোবেল প্রফেশন। তো আমরা হচ্ছে যে যদি আমরা ফিনান্সিয়াল দিক থেকে বিবেচনা করতে যাই, তাহলে দেখা যায় যে আমাদের পড়াশোনা শেষ করার পরে জবটা অনেক বেশি নিডেড থাকে। তো সেই হিসাবে দেখা যায় যে নার্সিং প্রফেশন থেকে জব ফ্যাসিলিটিটা অনেক বেশি। আর হচ্ছে যে আপনার ওই পড়াশোনা শেষ করার পরে আমাদের যে জবের বিষয়ে সবাই লক্ষ্য থাকে, তো সেটা এখান থেকে ইজি হয় আর কি। আমাদের কিন্তু সেক্টর কিন্তু আলাদা, মানে ডাক্তারের আর সেক্টর আলাদা, আমাদের নার্সিং সেক্টর আলাদা। বিহেভিয়ারাল সায়েন্সটা হচ্ছে আমাদের সোশ্যাল, একজন নার্সের বিহেভ কেমন হবে, তার সোসাইটি, তার হসপিটাল, পুরোটা পরিবেশ, এনভায়রনমেন্ট, পেশেন্টের সাথে তার বিহেভিয়ার কেমন হবে, এবং হচ্ছে তার সাইকিয়াট্রিক যে পার্টগুলো আছে, সাইকিয়াট্রিক বিভিন্ন স্টেজ, এগুলো শেখানো হয়। চট্টগ্রামে দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষা দিয়ে আসছে চট্টগ্রাম নার্সিং কলেজ, যেখানে শিক্ষক স্বল্পতা দূর করা ও আধুনিক স্বাস্থ্যসেবার বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রতিষ্ঠানের দায়িত্বরতরা। তাহলে নার্সিং পেশার জনবল সংকট কমে আসবে। একাডি ভ্রমণের জন্য মাস্টার চালু করতে পারতেছি না। মনে করেন হাসপাতালে এখন 1000 বেডের হাসপাতাল, ওই পরিমাণ তো নার্স নাই। মনে করেন হাসপাতালে তো দেখেন আপনারা কত ঝামেলা, একটা রোগীর সাথে অনেকজন আসে, তো ওই হিসাবে আমাদের নার্স তো সীমিত হয়ে গেছে। আরও কিভাবে স্টুডেন্ট বাড়ানো যায়, বাড়াইলে আরও উপকার হবে। কলেজ এটা, কিন্তু কলেজের টিচার নাই, সব ইনস্টিটিউটের টিচার দিয়া আমার কলেজ চলতেছে। মেডিকেল সায়েন্স ও হেলথ সায়েন্স দুইটি আলাদা শিক্ষা বিভাগ, কিন্তু চিকিৎসা সেবা খাতে চিকিৎসকদের গুরুত্ব থাকলেও নার্সদের গুরুত্ব তুলনামূলক কম, যে কারণে রোগীদের তুলনায় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে নার্সের সংখ্যা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই জন্য আর্থিক ও মানের দিক থেকে নার্সিং পেশার মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহলে রোগীদের স্বাস্থ্যসেবা আরও অবারিত হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,846.51, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.18 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,258.86, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.39 কম। আজ 173টি কোম্পানির 24,98,721টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,40,52,000 টাকারও বেশি। এর মধ্যে 74টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 80টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 25 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 11 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টা 25 মিনিটে, ভাটা সকাল 10টা 2 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 13 মিনিটে এবং ভাটা রাত 10টা 31 মিনিটে।